বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। উপন্যাসটার আজ পঞ্চম পর্ব। অল্পদিনের মধ্যেই পোল্যান্ডের সমগ্র দক্ষিণ পশ্চিম অঞ্চল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। সর্বত্র ছড়িয়ে পড়ল জনরব, নিপার কষাকরা আসছে। যারা পালাতে পারল সকলেই পালালো, সকলেই উঠে পড়ে চারদিকে ছুটল সেই বিশৃঙ্খল অসতর্ক যুগের ধরনে, যখন দুর্গ বা গড় নির্মিত হতো না। লোকেরা কোনো রকমে খড়ের কুটিরে থাকত। তারা ভাবত, ভালো বাড়ির জন্য অর্থ ও পরিশ্রম ব্যয় করে কি লাভ হবে? তাতার আক্রমণে তো সবই ধূলিসাৎ হয়ে যাবে। সকলেই পালাতে ব্যস্ত হলো। কেউ তার লাঙ্গল বলদের বদলে ঘোড়া ও বন্দুক সংগ্রহ করে সৈন্যবাহিনীর দিকে চলল। কেউ বা তার বলদ গরুকে তাড়িয়ে নিয়ে এবং যা কিছু সরানো যায় তা সরিয়ে আত্মগোপন করল। কেউ কেউ আগন্তুকদের মোকাবেলার জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হলো, কিন্তু বেশিরভাগই আগে থেকে পালিয়ে গেল। সকলেই জানত, নিপার কষাক সেনাদল নামে খ্যাত প্রচণ্ড সামরিক জনবলের সঙ্গে যুদ্ধ করা অতি কঠিন ব্যাপার। এদের আপাত স্বেচ্ছাচারী উশৃঙ্খলতার আড়ালে গোপনে থাকত এমন একটি শৃঙ্খলা যা যুদ্ধের সময়ের জন্য খুবই উপযুক্ত। অশ্বারোহী কষাকেরা তাদের ঘোড়ার ওপর বেশি ভার চাপাত না বা তাদের উত্তেজিত করত না। পদাতিকেরা ধীরভাবে চলত শকটগুলির পেছনে। সমগ্র বাহিনী অগ্রসর হতো কেবল রাতে, দিন কাটাতো বিশ্রামে, জনশূন্য মাঠে ও অরণ্যে। এরকম মাঠ ও অরণ্য তখন চারদিকে প্রচুর পাওয়া যেত। গুপ্তচর ও তদন্তকারী দল আগেই পাঠিয়ে জানা হতো শত্রুরা কেমন, কোথায়, কি করছে। প্রায়ই নিপার কষাকরা হঠাৎ এমন সব জায়গায় দেখা দিত যেখানে তাদের কেউ প্রত্যাশা করেনি। সেখানে তখন কেবলই চলত মৃত্যুর তাণ্ডব। গ্রামে গ্রামে আগুন জ্বালিয়ে দিত তারা। বলদ ও ঘোড়ার দলকে সৈন্যেরা হয় তাড়িয়ে নিয়ে যেত, নয়তো সেখানেই হত্যা করত। মনে হতো এ যেন এক রক্তাক্ত ভোজনোৎসব, সমরাভিযান নয়। নিপার কষাকরা যেখানেই পদার্পণ করত, সেখানেই যে নিষ্ঠুর আচরণ তারা করত, সেই অর্ধসভ্য যুগে তা ছিল সাধারণ। তার ভয়ঙ্কর দৃশ্য দেখলে এখন আমাদের মাথার চুল খাড়া হয়ে উঠবে। শিশুদের হত্যা, নারীর স্তন কেটে নেয়া, যেসব বন্দীদের মুক্তি দেয়া হতো তাদের হাঁটু পর্যন্ত পায়ের ছাল ছাড়িয়ে নেয়া, এক কথায় কষাকেরা তাদের আগেকার ধার পুরো মাত্রায় শোধ দিয়ে ছাড়ত। একটি মঠের অধ্যক্ষ তাদের আগমনের কথা শুনে দুজন মঠবাসীকে দিয়ে কষাকদের বলে পাঠান যে তাদের আচরণ অন্যায় হচ্ছে। নিপার কষাকদের ও সরকারের মধ্যে সদ্ভাব রয়েছে। তারা রাজার প্রতি তাদের কর্তব্য অস্বীকার করছে, আর সেই সঙ্গে তারা যাবতীয় সাধারণ আইন কানুন ভঙ্গ করছে। আমার পক্ষ থেকে ও নিপার কষাকদের সকলের পক্ষ থেকে বিশপকে বলো, ক্যাম্প সর্দার বলেছিলেন, তার ভয়ের কিছু নেই। এখন শুধু পাইপ ধরাবার মতো একটু আগুন করছে কষাকরা। এবং অনতিবিলম্বেই এই প্রকাণ্ড মঠ ধ্বংসকারী অগ্নিশিখায় বেষ্টিত হল। তার বিশাল গথিক গবাক্ষগুলি চতুর্দিকে বিক্ষিপ্ত অগ্নিতরঙ্গের ভিতর থেকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইল। পলায়নরত জনতা, মঠবাসী, ইহুদি, নারী, এরা সবাই গিয়ে ভরে ফেলল সেই সব শহর যেখানে সৈন্যবাহিনীর বা অস্ত্রধারী শহরবাসীর সহায়তা লাভের কোনো না কোনো আশা ছিল। শাসক বর্গ মাঝে মাঝে দেরিতে কিছু কিছু সৈন্য পাঠিয়ে সহায়তা করতেন, কিন্তু তারা হয় নিপার কষাকদের খুঁজে পেত না, অথবা প্রথম সংঘর্ষে আতঙ্কগ্রস্ত হয়ে তাদের দ্রুতগতি ঘোড়া ছুটিয়ে পৃষ্ঠ প্রদর্শন করত। রাজার অধিনায়কদের মধ্যে যারা অনেকে আগে যুদ্ধে যশ অর্জন করেছিলেন, তারা স্থির করলেন যে তাদের শক্তি একত্র করে তারা নিপার কষাকদের দৃঢ়ভাবে প্রতিরোধ করবেন। এতদিনে আমাদের তরুণ কষাকদের সত্যি সত্যি শক্তি পরীক্ষার সময় এলো। লুটতরাজ, অপহরণ ও দুর্বল শত্রুর প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। তারা প্রবীণদের কাছে নিজেদের শক্তি দেখানোর জন্য একান্ত অধীর। তারা একক যুদ্ধে লিপ্ত হতে চায় সেই সব চটপটে ও দেমাকি পোলদের সঙ্গে, দৃপ্ত অশ্বপৃষ্ঠে বাতাসে ওরা জামার ঢিলে আস্তিনে যাদের দেখাতো সুন্দর। তরুণ কষাকদের কাছে যুদ্ধবিদ্যা ছিল যেন একটা খেলা। ইতিমধ্যেই তারা ঘোড়ার সাজ, দামি তলোয়ার ও বন্দুক বহু লুট করেছে। এক মাসেই এই পাখির ছানাদের ডানা শক্ত হয়ে উঠেছে। তারা উঠতে শিখেছে, তারা মরদ হয়ে উঠেছে।
তাদের মুখের চেহারায় এতদিন পর্যন্ত ছিল তারুণ্যের কোমলতা, এখন তা ভীষণ ও কঠিন হয়ে উঠেছে। বৃদ্ধ তারাসের খুবই আনন্দ যে তার দুই পুত্রই অগ্রণীদের অন্তর্ভুক্ত। অন্তাপ যে যুদ্ধের পথে ছুটবে, যুদ্ধবিদ্যার কঠিন দীক্ষায় সে যে উত্তীর্ণ হবে, তা যেন তার জন্ম থেকেই নির্দিষ্ট হয়ে আছে। কোনো অবস্থাতেই কখনো সে ইতস্তত করে না বা বিচলিত হয়ে পড়ে না। 22 বছরের যুবকের পক্ষে প্রায় অস্বাভাবিক স্থিরতার সঙ্গে সে কোন সংকটের কি বিপদ তা আন্দাজ করতে পারে মুহূর্তে, এবং তা থেকে এমনভাবে বেরিয়ে আসে যাতে পরিশেষে তারই জয় হয় সুনিশ্চিত। তার প্রত্যেকটি আচরণ এখন যেন অভিজ্ঞতালব্ধ আত্মবিশ্বাসের দ্বারা চিহ্নিত। তাতে ভবিষ্যৎ নেতৃত্বের পূর্বাভাস চোখে না পড়ে পারে না। তার শরীর থেকে শক্তি বিচ্ছুরিত হতো। তার বিরচিত গুণাবলী এখন সিংহের বিশাল শক্তি অর্জন করল। আহ, কালে হবে ভালো কর্নেল, বৃদ্ধ তারাস বলতেন। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে যাবে নিজের বাপকেও। আন্দ্রির কাছে বন্দুক ও তরবারির সঙ্গীত যেন মোহ বিস্তার করত। নিজের বা প্রতিদ্বন্দ্বীর শক্তি আগে থেকে বিচার করা, হিসাব করা, পরিমাপ করা, এদিকে তার মন ছিল না। সে যুদ্ধকে দেখত উন্মত্ত উপভোগের প্রচণ্ড আনন্দে। মানুষের মাথায় যখন আগুন জ্বলে, চোখের সামনে সবকিছু বিঘূর্ণিত হয়, মিশে যায়, মুন্ডু উঠতে থাকে, সশব্দে ঘোড়াগুলি মাটিতে পড়ে, আর সে নিজে ঝাঁপিয়ে পড়ে মাতালের মতো গুলির তীব্র শীষ ও অসির ঝলকানির মধ্যে। চারদিকে আঘাত চালায়, নিজের শরীরে কোনো আঘাতকেই গ্রাহ্য করে না। এইসব মুহূর্ত তার কাছে ছিল এক উৎসবের মতো। তার পিতা অনেকবারই দেখে বিস্মিত হয়েছেন যে আন্দ্রি কেবলমাত্র সহজ উত্তেজনার প্রচণ্ড আকর্ষণেই এমন সংকটের সম্মুখীন হচ্ছে যা কোনো স্থিরচিত্ত ও বুদ্ধিমান লোকে সাহস করবে না। আপন উন্মত্ত আক্রমণের দুঃসাহসিকতায় এমন বিস্ময়কর ব্যাপার ঘটিয়ে চলছে যে বহুদর্শী যোদ্ধারাও স্তম্ভিত না হয়ে পারতেন। বৃদ্ধ তারা সবিস্ময়ে বলতেন, এও চমৎকার যোদ্ধা, শত্রুর মুখে ছাই দিয়ে যেন বেঁচে পড়তে থাকে, অন্তাপের মতো নয়, তবুও চমৎকার যোদ্ধা। স্থির হলো যে সমগ্র বাহিনী সোজা অগ্রসর হবে দুবন শহরের অভিমুখে। শোনা গেল সেখানে প্রচুর ধন ভাণ্ডার ও সমৃদ্ধ নাগরিকারা আছে। 1.5 দিনের মধ্যে পথযাত্রার সমাপ্তি ঘটল এবং নিপার কসাকরা দেখা দিল শহরের সামনে। অধিবাসীরা সংকল্প করল শেষ পর্যন্ত আত্মরক্ষা করবে এবং শত্রুদের বাড়িতে প্রবেশ করতে না দিয়ে বরং শহরের ময়দানে, পথে পথে আর নিজেদের বাড়িঘরের দুয়ারে প্রাণ দেবে। মাটির উঁচু প্রাকার দিয়ে শহর ঘেরা ছিল। যেখানে প্রাকার অপেক্ষাকৃত নিচু, সেখানে ছিল পাথরের দেয়াল কিংবা উপদুর্গের মতো ব্যবহৃত কোনো বাড়ি অথবা অন্ততপক্ষে ওক গাছের বেড়া। সৈন্য দল ছিল শক্তিশালী। তারা তাদের কর্তব্যের গুরুত্ব সম্বন্ধে সচেতন। নিপার কসাকরা প্রবল বিক্রমে প্রাকার আক্রমণ করতে গেল, কিন্তু তাদের সম্মুখীন হতে হলো ক্ষিপ্ত গুলিবর্ষণের। মধ্যবিত্তরা এবং অন্যান্য অধিবাসীরা স্পষ্টতই অলস হয়ে থাকতে চায়নি। তারা প্রাকারে দলবদ্ধ হল। তাদের চোখের দৃষ্টি থেকে বোঝা গেল চরম প্রতিরোধে তারা দৃঢ় সংকল্প। নারীরাও অংশগ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ। নিপার কসাকদের মাথায় বর্ষিত হতে লাগলো পাথর, পিপে, ভাঁড়, গরম পিচ ও বস্তা ভরা বালি। এতে তাদের চোখ অন্ধ হওয়ার উপক্রম হলো। নিপার কসাকরা দুর্গ নিয়ে জড়িয়ে পড়া পছন্দ করত না। অবরোধ করায় তাদের প্রবণতা ছিল না। ক্যাম্প সর্দার আদেশ দিলেন পিছু হটতে। বললেন, ভাই সব, পিছু হটায় ক্ষতি নেই, কিন্তু যদি আমরা এদের একজনকেও শহর ছেড়ে বের হতে দিই, তবে আমি খ্রিস্টান নামের উপযুক্ত নই। বিধর্মীর তাতার বলো আমাকে, না খেয়ে মরুক এই কুকুরগুলো। সৈন্যদল পিছিয়ে এসে শহর ঘিরে রইল এবং অন্য কিছু করার না থাকায় আশপাশের এলাকা ছাড়খাড় করায় নিযুক্ত হলো। কাছাকাছি গ্রামগুলিতে এবং খেতে গাদা করা গমের স্তূপে আগুন লাগলো। ঘোড়াগুলিকে ছেড়ে দিল ফসলের মাঠে। সেখানে কখনো কাস্তের আঘাত পড়েনি। সেখানে যেন ইচ্ছে করেই দুলছিল কৃষিকর্মের অসাধারণ শ্রম ফলস্বরূপ গুরুভাস শস্যের শীষ। এবছরে প্রত্যেক কৃষকের পক্ষে মুক্তহস্ত পুরস্কার। শহরবাসীরা দেখে আঁতকে উঠল যে তাদের জীবন ধারণের উপায় বিনষ্ট হতে চলেছে। ইতিমধ্যে নিপার কসাকরা তাদের গাড়িগুলিকে 2 সারি বেঁধে শহরের চারদিকে সাজিয়ে, যেমন সেচে বিভিন্ন কুড়েনে ছাউনি ফেলে থাকত, তেমনি ছাউনি ফেলে পাইপ টানতে লাগলো।
যুদ্ধে লব্ধ অস্ত্রশস্ত্রের বিনিময় করতে লাগলো, খেলতে লাগলো ব্যাংলাফানি ও জোর বিজোর, আর নির্দয় নিশ্চিন্ত দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো শহরের দিকে। রাতে জ্বালানো হতো ধুনি, প্রত্যেক কুরেনে প্রকাণ্ড তামার কড়াই ফাটানো হতো যাও। বিনিদ্র প্রহরীরা চৌকি দিত এই আগুনের পাশে দাঁড়িয়ে। আগুন জ্বলত সারা রাত। কিন্তু অচিরেই নিপার কষাকরা কিছুটা ক্লান্ত হতে লাগলো এই কর্মহীনতায়। যুদ্ধের কোনো উন্মাদনা না থাকা সত্ত্বেও দীর্ঘায়িত এই মিতাচারে ক্যাম্প সর্দার এমনকি মদের বরাদ্দ দ্বিগুণ করে দিলেন। যখন কোনো শক্ত কাজ বা অভিযান হাতে না থাকে তখন সেনাবাহিনীতে মাঝে মাঝে এরকম করা হয়। এরকম জীবন তরুণদের পক্ষে রুচিকর ছিল না, বিশেষত তারাস বুলবার ছেলেদের পক্ষে। আন্দ্রে স্পষ্টত বিরক্ত হল। মাথায় বুদ্ধির অভাব আছে, তারাস তাকে বললেন। সহ্য করতে শেখ রে কষাক, তবেই না সর্দার হতে পারবি। ভীষণ সংঘর্ষের সাহস না হারালেই ভালো যোদ্ধা বলে না, বলে তাকেই যে বিনা কাজের সময়েও ঠিক থাকে, যে সব সহ্য করে, যা কিছু ঘটুক না কেন নিজের সংকল্পে স্থির থাকে। কিন্তু উত্তপ্ত যৌবন ও বৃদ্ধ বয়স একমত হতে পারে না। দুজনের প্রকৃতি বিভিন্ন, একই জিনিসকে দুজনে দেখে ভিন্ন চোখে। ইতিমধ্যে তফকাচের নেতৃত্বে তারাসের রেজিমেন্ট এসে পৌঁছল। তার সঙ্গে ছিল আরো দুজন ক্যাপ্টেন, মুহুরি এবং অন্যান্য রেজিমেন্টীয় অফিসার। সকলে মিলে কষাকের সংখ্যা 4000-এরও বেশি। কি ঘটছে তা শোনামাত্র যারা বিনা আহ্বানে স্বেচ্ছায় এসে যোগ দিয়েছে, এমন অশ্বারোহীর সংখ্যা তাদের মধ্যে কম ছিল না। বুলবার ছেলে দুটির জন্য ক্যাপ্টেনরা এনেছে বৃদ্ধা মার আশীর্বাদ ও কিয়েভের মেজিগরস্কো মঠ থেকে সাইপ্রেস কাঠে আঁকা বিগ্রহ। দুই ভাই বিগ্রহ দুটি নিজেদের গলায় পড়ল এবং অজান্তে বৃদ্ধা মায়ের কথা স্মরণ করে ভাবাকুল হয়ে পড়ল। এই আশীর্বাদ কি বলছে, কি সূচনা করছে? এই আশীর্বাদে কি তাদের শত্রুদের হারিয়ে বিজয় গর্বে সানন্দে স্বদেশে ফিরে যাওয়া যাবে? সঙ্গে থাকবে যুদ্ধের লুট, আর বান্দুরা বাজিয়েরা চিরকাল তাদের গৌরবে গান করে শোনাবে নাকি? কিন্তু ভবিষ্যৎ তো অজানা। মানুষের সামনে যেন জলাভূমি থেকে উত্থিত শরতের কুয়াশা। পাখিরা এর মধ্যে উন্মাদের মতো ডানা ঝাপটে উপরে নিচে ওড়ে, একে অন্যকে দেখতে পায় না। বাজ পাখিকে পায়রা দেখতে পায় না, বাজ পাখিও পায়রাকে দেখে না। কেউই জানতে পারে না মৃত্যু থেকে তারা কে কত দূরে উঠছে। অন্তাব আগেই তার কাজে নিযুক্ত হয়েছে এবং কুড়েনে ফিরে গেছে। আন্দ্রি অন্তরে কিসের যেন চাপ অনুভব করতে লাগলো, সে নিজেই জানে না কেন। কষাকরা ইতিমধ্যে নৈশভোজ শেষ করেছে। সন্ধ্যা অনেক আগেই মিলিয়ে গেছে। জুলাই মাসের আশ্চর্য রাত আকাশ বাতাসকে আলিঙ্গন করে আছে। আন্দ্রি কিন্তু তখনও কুড়েনে ফিরল না, ঘুমাতে গেল না। অনিচ্ছা সত্ত্বেও তার সামনে প্রসারিত দৃশ্যের দিকে তাকিয়ে রইল। আকাশে অসংখ্য তারা সূক্ষ্ম তীক্ষ্ণ কিরণে ঝিকমিক করছে। ভূতলে চারদিকে বিক্ষিপ্ত হয়ে আছে তাদের মালগাড়ি, আলকাত্রা মাখা বালতি ঝুলছে সেগুলির গায়ে। শত্রুদের কাছ থেকে কেড়ে আনা নানা খাদ্যে ও দ্রব্য সম্ভারে গাড়িগুলি বোঝায়। তাদের পাশে, নিচে ও অল্প দূরে সর্বত্র দেখা যায় নিপার কষাকরা ঘাসের ওপর নিজেদের এলিয়ে দিয়েছে। সকলে নিদ্রা যাচ্ছে ছবির মতো। কেউ মাথা রেখেছে ছালার ওপর, কেউ টুপির ওপর, কেউ বা সোজাসুজি কোনো সঙ্গীর গায়ে। তলোয়ার, বন্দুক, পিতল বাঁধানো ছোট মাপের পাইপ, লোহার শলা ও চকমকি পাথর, কোনো কষাকে এসব ছেড়ে থাকতে পারে না। দেহের তলে পা গুটিয়ে ভারী ভারী বলদেরা শুয়েছিল, যেন সাদাটে স্তূপ। দূর থেকে দেখায় মাঠের ওপর ইতস্তত বিক্ষিপ্ত ধূসর শৈল খণ্ডের মতো। চারদিকে ঘাসের ওপর থেকে ইতিমধ্যেই শোনা যাচ্ছিল ঘুমন্ত সৈন্যদলের গম্ভীর নাসিকাধ্বনি। পা বাঁধা থাকায় অসন্তুষ্ট তেজি ঘোড়াগুলি সুতীব্র রেশাধ্বনি করে মাঠ থেকে যেন তারই জবাব দিচ্ছে। ইতিমধ্যে জুলাই মাসের রাতের সৌন্দর্যে মিশে গেছে যেন এক ভীতিপ্রদ বিশালতা। দূরের প্রতিবেশী অঞ্চলে যে গ্রামগুলি এখনো নিঃশেষে জ্বলছে, তারই দীপ্ত আভা। কোথাও অগ্নিশিখা ধীর রাজকীয় ভঙ্গিতে আকাশে বিস্তৃত হচ্ছে, অন্য কোথাও দহনযোগী কিছু পেয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তার স্বগর্জনে লাফিয়ে উঠছে প্রায় তারাদের কাছাকাছি। তার বিভক্ত লিলিহান জিহ্বা স্তিমিত হয়ে আসছে সুদূর আকাশের প্রান্তদেশে। একদিকে দগ্ধ কালো মঠ দাঁড়িয়ে আছে, যেন এক কঠোরব্রতী কার্থুজীয় সন্ন্যাসী। অগ্নিশিখার প্রত্যেক নতুন দীপনে তার বিষণ্ণ মহিমা আত্মপ্রকাশ করছে। অন্যদিকে জ্বলছে মঠের বাগান। গাছগুলি যখন ধোঁয়ার কুণ্ডলিতে জড়িয়ে পড়ছে, তখন মনে হচ্ছে যেন কান পাতলেই তাদের হিসিস শব্দ শোনা যাবে। তারপর আগুন যখন লাফিয়ে উঠছে, তখন অকস্মাৎ পাকা জামের গোছাগুলি
ফসফরাসীয় ফিকে নীল রক্তিমাভ আগুনের রঙে আলোকিত হয়ে উঠছে, অথবা এখানে ওখানে হলুদ রঙের নাশপাতিগুলি পাকা সোনার রং ধারণ করছে। এবং এইসবের মধ্যেই দেখা যায় হয়তো কোনো বাড়ির দেয়ালের গায়ে কিংবা কোনো গাছের ডালে ঝুলছে কোনো হতভাগ্য ইহুদি কিংবা সন্ন্যাসীর কালো মূর্তি। বাড়িটির সঙ্গে মূর্তিটিও পুড়ছে আগুনে। অগ্নিশিখার অনেক উপরে উঠছে পাখিরা, যেন অগ্নিময় প্রান্তরের উপর এক ঝাঁক ছোট ছোট কালো ক্রুশ। অবরুদ্ধ শহর যেন নিদ্রিত। তার গির্জার চূড়ায়, ছাদে, দুর্গ প্রাকারে ও দেয়ালে দূরের অগ্নিকাণ্ডের দীপ্তি প্রতিফলিত হচ্ছে নিঃশব্দে। আন্দ্রি কসাকদের শাড়িগুলির পাশ দিয়ে ঘুরে গেল। ধুনি যে কোনো সময় নিভে যেতে পারে। রীতিমতো কসাকি ক্ষুধায় পেট ভরে ময়দার মণ্ড ও পুলি খাওয়ার পর প্রহরীরা নিজেরাই নিদ্রিত। এই অসাবধানতায় কিছুটা বিস্মিত হয়ে সে ভাবতে লাগলো, ভাগ্য ভালো যে কাছেই কোনো প্রবল প্রতিপক্ষ নেই বা কাউকেও ভয় করার নেই। অবশেষে সে একটা মালগাড়িতে চেপে চিত হয়ে মাথার তলায় হাত জড়িয়ে রেখে শুয়ে পড়ল, কিন্তু ঘুমাতে পারল না। অনেকক্ষণ তাকিয়ে রইল আকাশের দিকে। তার সামনে সবই উন্মুক্ত, বাতাস বিশুদ্ধ ও স্বচ্ছ, যে তারকাপুঞ্জ ছায়াপথ হয়ে সমস্ত আকাশকে ঘিরে আছে মেঘলার মতো। তারা আলোয় ভরা। মাঝে মাঝে আন্দ্রির ঢুলুনি আসছিল। ঘুমের হালকা কুয়াশায় মাঝে মাঝে যেন কিছুক্ষণের আকাশ আচ্ছন্ন হচ্ছিল। একটু পরেই তা পরিষ্কার হয়ে গিয়ে আবার আকাশ দেখা যাচ্ছিল। একসময় তার মনে হলো তার সামনে উকিঝুঁকি দিচ্ছে এক অদ্ভুত চেহারার মানুষের মুখ। এটা ঘুমের মায়া, এখনই মিলিয়ে যাবে। এই ভেবে সে বড় করে চোখ মেলতেই দেখল যে সত্যি তার উপর ঝুঁকে আছে এক শুষ্ক শীর্ণ মুখ, তাকিয়ে আছে সোজা তার চোখের দিকে। তার মাথায় কালো ঘোমটা, ঘোমটার নিচে কয়লার মতো কালো লম্বা চুল বিশ্বস্ত অসংবদ্ধ হয়ে ঝুলছে। দৃষ্টির অদ্ভুত উজ্জ্বলতা ও রুক্ষ গড়নের মুখে মৃতবৎ কালিমা দেখে প্রথমেই মনে হয় নিশ্চয়ই প্রেতমূর্তি। ভেবেই আন্দ্রি বন্দুকের জন্য হাত বাড়ালো ও প্রায় খিঁচিয়ে উঠে জিজ্ঞেস করল, কে তুমি? যদি ভূতপ্রেত হও তবে দূরে হও, যদি জীবন্ত মানুষ হও তাহলে এ তোমার ঠাট্টার সময় নয়, এক গুলিতেই মেরে ফেলবো। এর উত্তরে মনে হলো ছায়ামূর্তির ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ করার জন্য মিনতি করছে। হাত নামিয়ে আন্দ্রি তাকে আরো মন দিয়ে দেখতে লাগলো। দীর্ঘ কেশ, কণ্ঠ ও অর্ধ আবৃত বক্ষ দেখে অনুমান করলো নারী মূর্তি। কিন্তু এই নারী এ অঞ্চলের অধিবাসী নয়। তার রোগশীর্ণ মুখ কালো, গালের চওড়াহার স্পষ্ট জেগে উঠে আছে বসা গালের ওপর। সংকীর্ণ ধনুকের মতো চোখের ওপরের দিকে বেঁকে গেছে। সে যত তার মুখ খুঁটিয়ে দেখতে লাগলো ততই তার মনে হলো যেন পরিচিত। অবশেষে সে অধীরভাবে জিজ্ঞেস না করে পারল না, বলো, কে তুমি? মনে হচ্ছে তোমাকে যেন জানি কিংবা কোথাও দেখেছি। 2 বছর আগে কিয়েভে। 2 বছর আগে কিয়েভে? একাডেমিতে তার পূর্বতন জীবনের যা কিছু স্মৃতিতে ছিল তা পুনরায় স্মরণ করতে করতে আন্দ্রি পুনরাবৃত্তি করলো কথাগুলি। এক দৃষ্টিতে সে তার আর একবার তাকিয়ে দেখলো তাকে। তারপর হঠাৎ সজোরে চিৎকার করে উঠল, তুমি সেই তাতান্নি, সেই মহিলার দাসী, শাসনকর্তার মেয়ের? বলে তাতান্নি মিনতির ভঙ্গিতে হাত জোর করল। তার সমস্ত শরীর কাঁপছিল। মুখ ঘুরিয়ে সে দেখলো আন্দ্রির তীব্র চিৎকারে কারো ঘুম ভেঙেছে কিনা। বলো বলো, কি জন্য তুমি এখানে? প্রায় রুদ্ধ নিঃশ্বাসে নিচু স্বরে, অন্তরের উত্তেজনায় ক্ষণে ক্ষণে থেমে বলল আন্দ্রি। তিনি কোথায়? এখনো বেঁচে আছেন তো? তিনি এখানে, এই শহরে। শহরে? আবার প্রায় চিৎকার করে উঠল আন্দ্রি। সে অনুভব করলো যেন সব রক্ত হঠাৎ তার বুকে এসে জমেছে। তিনি শহরে কেন? কারণ আমাদের বুড়ো কর্তাও শহরে। গত 1.5 বছর ধরে তিনি হয়েছেন দুবনোর শাসনকর্তা। তার কি বিয়ে হয়ে গেছে? কথা বলছো না কেন? কি অদ্ভুত তুমি! কেমন আছেন তিনি? 2 দিন তার খাওয়া হয়নি। সে কি? অনেকদিন থেকে শহরের কারোই এক টুকরো রুটি নেই, মাটি ছাড়া কারোই খাওয়ার মতো কিছু নেই। আন্দ্রি হতভম্ব হয়ে গেল। দিদি ঠাকরুন তোমাকে অন্যান্য নিপার কসাকদের মধ্যে শহরের দেয়াল থেকে দেখতে পেয়েছিলেন। আমাকে বললেন, যা তো, সে বীরকে বল গিয়ে আমার কাছে আসতে, যদি আমাকে তার মনে থাকে। যদি না থেকে থাকে তো বলিস আমার বুড়ি মায়ের জন্য এক টুকরো রুটি দিতে। চোখের সামনে আমার মায়ের মরণ আমি আর দেখতে পারছি না। তার চেয়ে বরং আমি মরবো আগেই। মিনতি করিস, তার হাতে পায়ে জড়িয়ে ধরিস। তারও তো বুড়ো মা আছে, তার কথা ভেবে যেন আমাদের রুটি দেয়। কসাকের তরুণ অন্তরে অনেক বিচিত্র অনুভূতি সঞ্চারিত ও উদ্দীপিত হয়ে উঠল।
কিন্তু তুমি এখানে এলে কি করে? সুড়ঙ্গ পথে। সুড়ঙ্গ পথ আছে নাকি? আছে। কোথায়? তুমি আমাকে ধরিয়ে দেবে না বলো? পবিত্র ক্রুশের দিব্যি। খাটের তলের ছোট নদীটা পার হলে যেখানে নলখাগড়া জমে আছে সেইখানে। একেবারে শহরে যাওয়া যায়? একেবারে শহরের মঠের কাছে। চলো এখনই যাই। কিন্তু তার আগে যিশু আর মেরি মাতার দোহাই, এক টুকরো রুটি। ঠিক বলেছ, নিচ্ছি। দাঁড়াও এখানে মালগাড়িটার পাশে। না, তার চেয়ে শুয়ে পড়ো এর তলায়, কেউ তোমায় দেখতে পাবে না, সবাই ঘুমাচ্ছে। আমি এখনই ফিরব। আন্দ্রি চলল সেই শকটের দিকে যেটায় তাদের কুরেনের খাদ্য ভাণ্ডার জমা আছে। তার বুক ধড়াস ধড়াস করছিল। বিগত দিনের সব কথা, যা বর্তমানে কসাকদের শিবিরে কঠোর সামরিক জীবনের কঠোরতায় চাপা পড়ে গিয়েছিল, সবই আবার বর্তমানকে ডুবিয়ে দিয়ে একসঙ্গে উচ্চারিত হয়ে উঠল। আবার তার সামনে যেন সমুদ্রের অতল অন্ধকার হতে ফুটে উঠল সেই দীপ্ত নারী। তার স্মৃতিতে আবার প্রদীপ্ত হয়ে উঠল সুন্দর বাহু, চোখ, সহাস্য অধর, গুচ্ছে গুচ্ছে বুকের ওপর ছড়িয়ে পড়া গাঢ় বাদামি রঙের ঘন কেশরাজি, তার কুমারী বয়সের এক অপরূপ সুষমায় গড়া টানটান অঙ্গ প্রত্যঙ্গ। না, এগুলি ম্লান হয়নি, কখনো অন্তর্হিত হয়নি তার হৃদয় থেকে। কেবল কিছুকালের জন্য অন্য প্রবল ভাবাবেগগুলিকে স্থান দিয়ে সরে গিয়েছিল। কিন্তু কতবারই না এই তরুণ কসাকের গভীর নিদ্রায় আলোড়ন তুলেছে। কতবার জেগে উঠে সে বিনিদ্র বিভ্রমে শুয়ে থেকেছে, বুঝতে পারেনি এর কি কারণ। চলতে লাগলো আন্দ্রি। তার হৃৎস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হলো। তার তরুণ জানু কাঁপতে লাগলো কেবল এই চিন্তায় যে সে আবার তাকে দেখতে পাবে। মালগাড়ির ধারে এসে সে মনেই করতে পারল না কেন এসেছে। হাত কপালে তুলে অনেকক্ষণ ঘষল, স্মরণ করতে চেষ্টা করলো কি তাকে করতে হবে। অবশেষে সারা দেহ শিউরে উঠল আতঙ্কে। হঠাৎ তার মনে পড়ে গেল তরুণী অনাহারে মরতে বসেছে। সে ছুটে গিয়ে গাড়ি থেকে অনেকগুলি বড় বড় কালো রুটি হাতে তুলে নিল। তখনই কিন্তু মনে পড়ল যে এই খাদ্য অল্পে তুষ্ট জোয়ান নিপার কসাকদের উপযোগী হলেও তরুণীর কোমল গড়নের পক্ষে হবে কর্কশ ও অনুপযোগী। তার মনে পড়ল যে ক্যাম্প সর্দার আগের দিন পাচকদের খুব বকেছিলেন এই বলে যে যাতে 3 বার চলতে পারত তেমন ভালো ময়দা তারা সমস্তটা একটি নৈশভোজেই রান্নাতে লাগিয়ে দিয়েছে। তার দৃঢ় বিশ্বাস হলো যে কড়াইয়ে প্রচুর রান্না করা খাবার পাওয়া যাবে। এই ভেবে সে তার বাবার পাত্রটা টেনে নিয়ে চলল তার কুরেনের পাচকের কাছে। পাচক ঘুমাচ্ছিল দুটো 10 বালতি কড়াইয়ের পাশে। তার তলায় তখনও ছাই গরম। কড়াইয়ের ভেতরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। দেখল যে দুটিই খালি। সমস্তটা খেয়ে শেষ করা এক অমানসিক কাণ্ড। তাই আবার তাদের কুরেনে অন্যগুলির চেয়ে লোক সংখ্যা ছিল কম। অন্যান্য কুরেনের কড়াইয়ের ভেতরেও সে খুঁজে দেখল কোথাও কিছুই নেই। সেই প্রবচনটি সে মনে না করে পারল না। নিপার কসাকরা যেন ছোট শিশু, খাদ্য কম হলেও চলে যায়, বেশি হলেও কিছু পড়ে থাকে না। কি করা যায়? কিন্তু তার বাবার রেজিমেন্টের মালগাড়িগুলির কোথাও না কোথাও যেন এক বস্তা সাদা রুটি আছেই। মঠের রুটিমহল লুট করার সময় এই বস্তাটি পাওয়া গিয়েছিল। সে সোজা চলল তার বাবার মালগাড়ির দিকে, কিন্তু সেখানে বস্তাটা নেই। অন্তাপ সেটা টেনে এনে মাথার তলে রেখে মাটিতে শুয়ে আছে। তার নাকের ডাকে সারা মাঠ ভরে গেছে। আন্দ্রি এক হাতে বস্তা ধরে একপাশে এমন হ্যাঁচকার টান দিল যে অন্তাপের মাথা মাটিতে ঠুকে গেল। সে ঘুমের ঘোরে লাফিয়ে উঠল এবং বন্ধ চোখে বসে সমস্ত গলা জোর দিয়ে চেঁচালো, ধর ধর পুলিও শয়তানকে, ধর তার ঘোড়া, ঘোড়া ধর। চুপ না করলে মেরে ফেলবো। আন্দ্রি ভয়ে তার দিকে বস্তা দুলিয়ে চেঁচিয়ে উঠল। কিন্তু অন্তাপ এমনিতেই আর চেঁচালো না, চুপ করে শুয়ে পড়ল। এমন নাক ডাকাতে লাগলো যে তার নিঃশ্বাসে চারপাশের ঘাস নড়তে লাগলো। আন্দ্রি সাবধানে চারদিকে তাকিয়ে দেখল অন্তাপের ঘুমন্ত প্রলাপে কোনো কসাকের ঘুম ভেঙেছে কিনা। একটা ঝুঁটিদার মাথা কাছের কুড়েনে উঁচু হয়ে উঠেছিল। চারদিকে তাকিয়ে আবার শিগগিরই সে মাটিতে শুয়ে পড়ল। মিনিট 2 অপেক্ষার পর আন্দ্রি চলল বোঝা নিয়ে। তাতান্নি শুয়েছিল প্রায় দম বন্ধ করে। উঠে পড়ো, যাওয়া যাক। ভয় পেও না, সবাই ঘুমোচ্ছে। তুমি এর থেকে অন্তত একখানা রুটি বইতে পারবে তো, যদি আমার হাতে সবগুলো না ধরে। এই বলে সে পথের একটা মালগাড়ি থেকে টেনে নিল। যে রুটিগুলি তাতান্নিকে বইতে দিতে চেয়েছিল তাও নিজের হাতে বইতে লাগলো এবং এই সবের ভারে কিছুটা কুঁজো হয়ে ঘুমন্ত নিপার কসাকদের শাড়ির ভেতর দিয়ে চলতে লাগলো বেপরোয়ার মতো। বুলবার পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ডেকে উঠলেন, আন্দ্রি। তার স্পন্দন রুদ্ধ হলো। থমকে দাঁড়িয়ে আপাদমস্তক কাঁপতে কাঁপতে ক্ষীণ স্বরে সে বলল, কি বলছেন? তোর সঙ্গে মেয়ে লোক,
হ্যাঁ, উঠে যদি তোর ছাল ছিঁড়ে ফেলবো, মেয়ে লোকেই তোর সর্বনাশ হবে। এই বলে তিনি কনুয়ে ভর দিয়ে মাথা তুললেন এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাতান্নির অবগুণ্ঠিত দেহের দিকে। আন্দ্রি দাঁড়িয়ে রইল জীবনমৃত অবস্থায়। বাবার মুখের দিকে তাকানোর সাহস তার নেই। পরে যখন সে মাথা তুলে তাকালো, দেখলো বৃদ্ধ বুলবা করতলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ক্রুশচিহ্ন করল আন্দ্রি। তার হৃদয়ে ভয় যত বেগে এসেছিল তার চেয়েও বেশি বেগে দূর হলো। ঘাড় ফিরিয়ে সে তখন তাতান্নির দিকে তাকালো। দেখলো তার সামনে সে দাঁড়িয়ে আছে, এক ঘন অবগুণ্ঠনে ঢাকা, যেন কালো গ্রানিট পাথরের মূর্তি। দূরের অগ্নিকাণ্ডের আভায় দেখা যাচ্ছে কেবল তার চোখ, নিষ্প্রভ, যেন মৃতদেহের চোখ। আন্দ্রি জামার আস্তিন ধরে টান দিল। দুজনে চলতে লাগলো। ঢালু পথে একটা গভীর খাতে নেমে না আসা পর্যন্ত প্রতি পদে পেছনে ফিরে দেখতে হচ্ছিল তাদের। খাতটার তলে ধীর ও মন্থর গতিতে বয়ে চলেছে একটি জলের ধারা, নলখাগড়ায় ভরা তৃণগুল্ম ছড়ানো। এই খাতে এসে পৌঁছলে তারা নিপার কষাকদের শিবিরে দৃষ্টিপথের একেবারে বাইরে এসে পড়ল। অন্ততপক্ষে আন্দ্রি ফিরে দেখলো তার পেছনে মানুষের খাড়াইয়ের চেয়ে উঁচু দেয়াল ঢালু হয়ে গেছে। তার মাথায় দুলছে কয়েক গোছা মেঠো ঘাসের ডাঁটা, তার উপরে আকাশে উঠছে চাঁদ, উজ্জ্বল খাঁটি সোনার বাঁকানো কাস্তের মতো। স্টেপ থেকে ভেসে আসা হালকা হাওয়া জানান দিয়ে যাচ্ছিল যে সূর্যোদয়ের আর বেশি দেরি নেই। কিন্তু দূরে কোথাও কোনো মোরগের ডাক শোনা গেল না, কারণ বহুদিন ধরে শহরে বা পাশাপাশি উপদ্রুত অঞ্চলে একটি মোরগও অবশিষ্ট ছিল না। একটা ছোট কাঠের গুড়ির ওপর দিয়ে তারা জলের ধারা পার হয়ে গেল। অন্য পার মনে হলো বেশি উঁচু ও অতি খাড়া। বোধ হলো শহরে দুর্গরক্ষার এটাই সরল ও স্বাভাবিকভাবে সুরক্ষিত কেন্দ্রস্থল। অন্ততপক্ষে এখানে মাটিতে গড়া দুর্গ প্রাকার অপেক্ষাকৃত নিচু। এর পেছনে সেনাবাহিনীর কোনো অংশ দেখা যাচ্ছিল না, অথচ কিছু দূরে একটি মঠের বিশাল প্রাচীর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। খাড়াই তীরভূমিতে নানা আগাছার জঙ্গল, তীরভূমি ও জলধারার মাঝে সংকীর্ণ কন্দরে নলখাগড়ার বন, প্রায় মানুষের মাথা সমান উঁচু। খাড়াইয়ের চূড়ায় দেখা যায় সরু সরু গাছের ডালের বেড়া। এককালে তা ঘিরেছিল অতীতের কোনো ফলদানকে। সামনে ভাঁটভুঁই গাছের চড়া পাতা, পিছনে দেখা যায় নানা ধরনের বুনো কাঁটা গাছ। তাদের মধ্যে সকলের ওপরে মাথা তুলে আছে সূর্যমুখীর ফুল। এইখানে এসে তাতার্নি তার জুতা খুলে ফেলে খালি পায়ে চলতে লাগলো। তার ঘাগড়া গুটিয়ে নিল সাবধানে, কারণ এই জায়গাটা জলাভূমি। নলখাগড়ার ভেতর দিয়ে পথ করে তারা এসে থামলো একগাদা শুকনো ডালপালার সামনে। ডালগুলি সরিয়ে তারা দেখল মাটির খিলানের মতো একটি ফাঁক। সে ফাঁকটি রুটি সেকার উনুনের মুখের চেয়ে বেশি বড় নয়। তাতান্নি মাথা নুয়ে প্রবেশ করলো প্রথমে, তার পেছনে গেল আন্দ্রি। বস্তাগুলি পার করার জন্য যথাসম্ভব নিচু হতে হলো তাকে। অনতিবিলম্বে দুজনেই অন্তর্হিত হয়ে গেল পরিপূর্ণ অন্ধকারে।